বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। আমরা সবাই জানি জবা গাছ আমাদের বাগানের একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। প্রচণ্ড গরমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখন প্রায় এপ্রিল মাসের শেষ। এখনও পর্যন্ত যদি আপনাদের বাগানের জবা গাছগুলোর কোনো বৃদ্ধি না হয়, যদি গাছের মধ্যে কোনো কুড়ি না আসে, অথবা যদি কুড়ি এসেও থাকে সেই কুড়িগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তাহলে এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কোন ঘরোয়া খাবার প্রয়োগ করব, যে খাবারের মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। তাছাড়া এই প্রচণ্ড গরমে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা জবা গাছকে আমরা সুস্থ রাখতে পারবো, আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z কেয়ার নিয়ে কথা বলবো। যেভাবে পরিচর্যা করে আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই পরিচর্যার টিপসগুলো কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত। আমার বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মোট 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে থাকছে জবা গাছে কেন একেবারে ফুল আসে না। 2 নম্বর পয়েন্টে থাকছে জবা গাছের কেন বৃদ্ধি হয় না। 3 নম্বর পয়েন্টে থাকছে জবা গাছে কুড়ি আসার পরেও সেই কুড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ে। প্রথমেই বলবো পয়েন্ট নম্বর 1, জবা গাছে কেন একেবারে ফুল আসতে চায় না। গাছের খুব ভালো বৃদ্ধি হওয়া সত্ত্বেও গাছের মধ্যে কোনো কুড়ি আসে না কেন? গাছে কুড়ি না আসার প্রধান কারণ হলো পটাশিয়ামের অভাব। গাছে যদি পটাশিয়ামের অভাব থাকে, গাছে কিন্তু কুড়ি একেবারেই আসতে চায় না। জবা হলো একটা হেভি ফিডার গাছ। এই গাছে যদি আমরা খাবার না প্রয়োগ করি, প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছে প্রচুর মাত্রায় ফুল আসে। জৈব অথবা রাসায়নিক যে খাবারই প্রয়োগ করুন না কেন, ঠিক সময় মতো গাছে যদি আমরা খাবার প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। পয়েন্ট নাম্বার 2, গাছ প্রতিস্থাপন করার পরেও গাছের কোনো বৃদ্ধি হয় না। যেমন প্রতিস্থাপন করা হয় ঠিক তেমনিই কিন্তু অনেক সময় থেকে যায়। তো গাছ প্রতিস্থাপন করার সময় আপনাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, টবের ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে এবং যে মাটিতে আমরা গাছটা প্রতিস্থাপন করছি সেই মাটি যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়। মাটি যেন সব সময় ঝুরঝুরে থাকে। তো ঝুরঝুরে মাটি তৈরি করার জন্য আপনাদেরকে কিন্তু নিতে হবে 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, 10% লাল মোটা দানার বালি এবং 10% কোকোপিট। তাছাড়া গাছ প্রতিস্থাপন করার সময় দেখতে হবে যে গাছটা আপনারা নার্সারি থেকে নিয়ে এসেছেন সেই গাছের রুট বলটা কেমন। রুট বল সবসময় নিচের দিক থেকে একটু ভেঙে তারপর গাছ প্রতিস্থাপন করতে হয়, তবেই কিন্তু সেই গাছের খুব ভালো গ্রোথ হয়। আর আমি যেভাবে মাটি তৈরি করার কথা বললাম, সেভাবে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন এবং ড্রেনেজ সিস্টেম যদি ঠিক করতে পারেন, তাহলে গাছের কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে। পয়েন্ট নাম্বার 3, কুড়ি আসার পরে সেই কুড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই সমস্যা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রেই হয়। কুড়ি আসার পর দেখা যায় যে সেই কুড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়েছে। হয়তো আগামীকাল ফুটতো, সেটা আগের দিন কুড়িটা হলুদ হয়ে ঝরে পড়ে গেল। যদি গাছে 25টা কুড়ি আসে, সেক্ষেত্রে কিন্তু 5টা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যেতেই পারে। গাছে পুষ্টির অভাব হলে কুড়ি ঝরে পড়ে, পোকামাকড়ের আক্রমণ হলে কুড়ি ঝরে পড়ে, হঠাৎ করে যদি আবহাওয়ার তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, কারণ হঠাৎ করে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল, আবার হঠাৎ করে আবহাওয়ার তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, তাহলেও কিন্তু কুড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুই করার থাকে না। গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার সত্ত্বেও কিন্তু গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে। তো এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে দুপুরের অতিরিক্ত রোদ্দুর থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। যদি আপনারা গ্রিন নেটের ছায়ায় গাছগুলোকে রাখতে পারেন, তাহলে বাগানের প্রত্যেকটা জবা গাছের কুড়ি ঝরে পড়ার সংখ্যা অনেকটাই কম হবে। কিন্তু সকালবেলার 4 থেকে 5 ঘন্টার রোদ্দুরে অবশ্যই গাছকে রাখতে হবে। যারা গ্রিন নেটের নিচে রাখতে পারবেন না বা কোনো শেডের নিচে রাখতে পারবেন না, তারা টবের গোড়ায় মালচিং করে দিতে পারেন আপনাদের ছাদের যেসব শুকনো পাতা থাকবে তা দিয়ে। এছাড়া কোকোপিট বা নারকেলের ছোবড়া দিয়েও মালচিং করতে পারেন। আমাদের বাগানের জবা গাছের কুড়ি ঝরে পড়ার কিন্তু আরও অনেক কারণ থাকে। টবের মাটি অনেক সময় এতটাই শুকিয়ে যায় যে গাছের কুড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে স্ট্রেসের কারণে। আবার অনেক সময় টবের মাটি এতটা ভিজে থাকে যে টবের মাটিতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। যে পোকা সরাসরি সিস্টেমে গিয়ে আক্রমণ করে, কাণ্ডের মধ্যে দিয়ে গিয়ে কুড়িতে বসবাস করে, কুড়ির সম্পূর্ণ রস খেয়ে নেয় এবং কুড়িগুলোকে হলুদ করে ঝরিয়ে ফেলে দেয়। এছাড়াও কুড়িতে পোকামাকড়ের আক্রমণ হয়।
যেমন সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু জাপ পোকার আক্রমণ হয়েছিল। তো আমি সম্পূর্ণ জৈব পেস্টিসাইড স্প্রে করে গাছগুলোতে স্প্রে করেছিলাম এবং প্রত্যেকটা কুড়িতে দেখুন অনেকটাই পোকামাকড়ের আক্রমণ কমে গেছে এবং পোকাগুলো সাদা সাদা হয়ে গেছে। তো এখনও কিন্তু গাছের কুড়ি ঝরে পড়ছে। তো এর জন্য আমি যে জৈব পেস্টিসাইডটা তৈরি করব তার জন্য নিতে হবে 1 লিটার জল এবং রসুনের খোসা। বন্ধুরা, রসুনের খোসার মধ্যে যে তীব্র ঝাঁঝালো গন্ধ আছে, এই তীব্র ঝাঁঝালো গন্ধের জন্যই কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। তো এখানে আমাকে কি করতে হবে, 1 লিটার জলের মধ্যে 1 মুঠো রসুনের খোসা ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টার জন্য। তো এই রসুনের খোসা ভেজানো জল আমরা গাছে স্প্রে করব এবং টবের মাটিতেও প্রয়োগ করব। গাছের টবের মিডিয়াতে যে সমস্ত পোকামাকড় থাকবে, যে পোকামাকড় চোখে দেখা যায় না, সেই পোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেকাংশেই কমে যাবে। কারণ মিডিয়াতে যদি পোকামাকড় থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছে স্প্রে করা সত্ত্বেও কুড়ি ঝরে পড়া আটকানো যাবে না। তো এটাও কিন্তু আপনাদেরকে 3 দিন অন্তর অন্তর করতে হবে। অর্থাৎ যেদিন আমরা রসুনের খোসাটা ভেজাবো, ঠিক তার 24 ঘন্টা পর আমরা মিডিয়াতেও প্রয়োগ করব কিছুটা পরিমাণ। 500 ml অথবা 500 ml এর থেকে বেশি প্রয়োগ করতে হতে পারে টবের সাইজ অনুযায়ী। টবের সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে 1 লিটার রসুনের খোসা ভেজানো জল প্রয়োগ করতে হবে, আর যদি টবের সাইজ ছোট হয়, সেক্ষেত্রে 500 ml। যেদিনকে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব, সেদিনেই আমরা কিন্তু গাছের কুড়িতেও স্প্রে করব। তো এইভাবে আমরা যদি লাগাতার 3 দিন অন্তর অন্তর অন্তত 1 মাস এভাবে প্রয়োগ করে যেতে পারি, তাহলে টবের মিডিয়া যেমন পোকামাকড় মুক্ত থাকবে, তেমনি গাছের কুড়িতে কিন্তু কোনো রকম কোনো জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ থাকবে না। তো আমার গাছে কিন্তু এটা আমি স্প্রে করছি এবং দেখুন আমার গাছগুলো কিন্তু প্রচুর কুড়িতে ভরে গেছে এবং কুড়ি ঝরার সংখ্যাও অনেক কমে গেছে। বন্ধুরা, এবার বলবো গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। প্রথমেই বলেছিলাম যে গাছে যদি কুড়ি একেবারে না আসে অথবা যদি কুড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে, সেক্ষেত্রে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। তো প্রথমে আমি রাসায়নিক খাবার দেখাবো, কারণ সবাই তো জৈব খাবার প্রয়োগ করতে পারেন না। সেই ক্ষেত্রে প্রথমে আমি রাসায়নিক খাবার দেখাবো। টবের মিডিয়া ভালোভাবে খুঁচিয়ে নেওয়ার পর এখানে আমি দেখুন 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করব সাদা পটাশ, অর্থাৎ সালফেট অফ পটাশ। একটা 10 ইঞ্চি টবের মিডিয়াতে 1/2 চামচ পরিমাণ সাদা পটাশ প্রয়োগ করছি। আপনারা এখানে কিন্তু লাল পটাশও প্রয়োগ করতে পারেন। যে কোনো পটাশ এই সময় প্রয়োগ করতেই হবে। তো যেহেতু অনেকেই আপনারা রাসায়নিক খাবার প্রয়োগ করেন, সেই কারণে আমি এই খাবারটা দেখাচ্ছি প্রথমে, এরপর জৈব খাবার দেখাবো। তো এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বোরন। এই পটাশিয়াম এবং বোরন একসাথে যদি আমরা গাছের মিডিয়াতে প্রয়োগ করতে পারি, গাছের কুড়ি যেমন আসবে, সেই কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরেও পড়বে না। তো এটা আমরা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করব। এই খাবার প্রয়োগ করার পর গাছের মিডিয়াতে দিতে হবে জল। পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু প্রয়োগ করতে হবে এবং আবার যখন মিডিয়া সামান্য শুকনো হবে, তবেই কিন্তু আমরা আবার জল প্রয়োগ করব। অতিরিক্ত ভেজা মাটিও থাকবে না, আবার খুব বেশি যেন মিডিয়া শুকিয়েও না যায়, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম হবে। বন্ধুরা, এবার আসি জৈব খাবারের কথায়। জৈব খাবার তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি এখানে 2 লিটার জল। 2 লিটার সাধারণ জলের মধ্যে প্রথমেই আমি ভিজিয়ে দেব 4 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো। আমি গুঁড়ো কেন নিচ্ছি সেটাও একটু পরেই বলে দেব। যদি আপনাদের কাছে গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে পেঁয়াজের গোটা গোটা যে খোসা হয়, সেই খোসা 2 মুঠো পরিমাণ নিয়ে নেবেন 2 লিটার জলের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেব 4 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। তো এই 4 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো আর 4 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়োর মধ্যে দিয়ে দেব আমি এখানে 2 টাকার কফি প্যাকেট থেকে যতটুকু কফি থাকবে, সেই কফিটুকু আমি এর মধ্যে ভিজিয়ে দেব। তো 1/2 চামচ পরিমাণ, এটা মাপলে 1/2 চামচ পরিমাণ হবে। যদি আপনাদের কন্টেনারে কফি থাকে, সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ কফি নিয়ে নেবেন। তো এই 3টে উপাদান আমি কিন্তু ভিজিয়ে রেখে দেব অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপর এটা আমি গাছে প্রয়োগ করব। তো কেন আমি এই গুঁড়ো নিলাম, তার কারণ আমি সরাসরি কিন্তু গাছের মিডিয়াতে প্রয়োগ করব। এটা আমি যদি আস্ত খোসা নিতাম, তাহলে কিন্তু আপনাদেরকে ছেঁকে তারপর গাছে প্রয়োগ করতে হতো। ছেঁকে প্রয়োগ করব না বলেই আমি কিন্তু গুঁড়ো ভেজালাম। গুঁড়ো ভেজালে গাছে কাজ ভালো হয়, যদি ছেঁকে আমরা প্রয়োগ করি কাজটা একটু কম হয়। সেই কারণে আমি আপনাদেরকেও বলবো যে গুঁড়ো করে আপনারা যদি ভিজিয়ে তারপর গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো 2 লিটার জলের মধ্যে 4 থেকে 5 ঘন্টা ভিজে যাওয়ার পর অন্য একটা গাছে, যে গাছে আমি সাদা পটাশ বা বোরন দিলাম, সেই গাছে কিন্তু আমি এই জৈব খাবার দেব না। আমি অন্য একটা গাছের মধ্যে এই জৈব খাবার প্রয়োগ করব।
তো প্রথমেই আপনাদেরকে টবের মাটিটা ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। মাটি শুকনো অবস্থায় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো একটা 10 ইঞ্চি টবের মিডিয়াতে আমি কিন্তু 500 ml এই লিকুইড খাবার প্রয়োগ করব। তো দেখুন এটা একটা 500 ml এর মগ, তো এর মধ্যে আমি ঢেলে নিলাম। এই 500 ml সম্পূর্ণ খাবারটাই আমি এই 10 ইঞ্চি টবে প্রয়োগ করছি। তো এই খাবারটা প্রয়োগ করতে হবে আপনাদেরকে 10 দিন অন্তর অন্তর। আর যে রাসায়নিক খাবার দেখালাম সেটা কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। জৈব খাবার একটু ঘন ঘন প্রয়োগ করতে হয়। জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার গাছে এত পরিমাণে ফুল আসে। আমি কিন্তু রাসায়নিক খাবার খুব কম প্রয়োগ করি। জৈব খাবার প্রয়োগ করেই গাছে প্রচুর পরিমাণে ফুলও আসে এবং গাছের কুঁড়ি ঝরা অনেকাংশেই কম হয়। এই অতিরিক্ত গরমে বেশি পরিমাণে যদি আমরা রাসায়নিক খাবার প্রয়োগ করি, গাছের কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গাছের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি সম্ভব হয় জৈব খাবার গাছে প্রয়োগ করুন, ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই ছিল জবা গাছের কুঁড়ি ঝরা বা গাছের গ্রোথ না হওয়া এবং গাছের কুঁড়ি একেবারে না আসার সমস্যার সমাধান নিয়ে আলোচনা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ আমি যখনই ভিডিও আপলোড করব, ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর অবশ্যই নিজের বাগানের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।